আমি আমার প্রথম যে মুভিটা এক্সপ্লেন করব সেই মুভিটা হলো একটি তেলেগু ব্ল্যাক কমেডি ক্রাইম থ্রিলার মুভি মিস্ট্রো। ছবিটি 2018 সালে ডিজনি প্লাস এবং হটস্টারে মুক্তি পায়। এই ছবিটি হিন্দি ছবি আন্ধাধুনের রিমেক ভার্সন। একটি ছেলে তার ক্যারিয়ারে ফোকাস করার জন্য ইচ্ছা করেই অন্ধ সেজে থাকে, আর সেজন্যই তার সাথে যে ভয়ানক ঘটনাগুলি ঘটতে থাকে তাই নিয়ে আজকের এই মুভি। এই মুভির পড়তে পড়তে টুইস্ট। এরপর কি হবে আপনি আন্দাজি করতে পারবেন না। হাই, প্রথম এক্সপ্লেইনে আপনাদের স্বাগতম। তো আজাইরা বকবক না করে ছবির কিছু ঝলক দেখে ভিডিও শুরু করা যাক। ছবির শুরুতে আমরা এই ছবির প্রধান চরিত্র অরুণের কণ্ঠে শুনতে পাই। এই কাহিনী অনেক লম্বা। কফি। এরপর স্ক্রিন শিফট হয়ে আমরা দেখতে পাই একজন কৃষক তার বন্দুক নিয়ে একটি খরগোশকে তাড়া করছে, কারণ খরগোশটি তার ক্ষেতে সবজি খেয়ে ফেলছে। সে বন্দুককে খরগোশের দিকে তাক করে গুলি করে দেয়। তারপর স্ক্রিন শিফট হয়। পরের সিনে আমরা অরুণকে দেখি পিয়ানো বাজাতে। অরুণ একজন পিয়ানো বাদক। সে এটাকে তার ক্যারিয়ার হিসেবে নিতে চাইছিল। পিয়ানো বাজাতে বাজাতে তার পিয়ানোটা নষ্ট হয়ে যায় এবং সে নতুন একটি পিয়ানো কেনার কথাই জানায়। অরুণের চলাফেরা দেখে মনে হয় সে একজন অন্ধ, কিন্তু না, সে চোখে দেখতে পেত। তাহলে সে কেন বাহিরে যাওয়ার সময় চোখের লেন্স পড়ে যেত, যেন সে কিছু দেখতে না পায়? অরুণ মনে করত সে যদি অন্ধ সেজে থাকে তাহলে তার মনোযোগ শুধু পিয়ানো দিকেই থাকবে, অন্য কোথাও যাবে না। তাই সে অন্ধ সেজে থাকবে। আর অন্ধ সেজে থাকার জন্যই তার জীবনে যে অন্ধকার নেমে আসে তা জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। অরুণ চোখে লেন্স পরে বাহিরে যাওয়ার জন্য বের হয়, কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামার সময় রিন্টু নামের একটি ছেলে দড়ি দিয়ে অরুণকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অরুণ তা বুঝতে পেরে নিজেকে সামলে নেয় এবং বাহিরে বেরিয়ে যায়। অরুণ অন্ধ সেজে থাকলেও এই শহরের রাস্তাগুলো তার ভালোভাবে চেনা হয়ে গেছে, কোথায় কোন দিকে যেতে হবে। তাই সে সাবলীলভাবে রাস্তা ধরে হাঁটতে থাকে। আর তারপর সত্যি সত্যি একটি অন্ধ লোকের সাথে তার ধাক্কা লাগে। লোকটি বুঝতে পারছিল না এখানে অটো স্ট্যান্ড কোথায়। অরুণ লোকটিকে হাত ধরে ধরে অটো স্ট্যান্ডে নিয়ে যায়। লোকটি অরুণকে ধন্যবাদ দিলেই অরুণ জানায় সেও একজন অন্ধ। তা শুনে লোকটি অবাক হয়ে যায়। এরপর অরুণ একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানে যায় একটা সেকেন্ড হ্যান্ড পিয়ানো কেনার জন্য, কিন্তু দোকানি বলে তুমি যেরকম পিয়ানো খুঁজছো তা এই মুহূর্তে আমার কাছে নেই, পরে পেলে জানাবো। এই পরের সিনে আমরা একসময় জনপ্রিয় নামকরা হিরো মোহনকে দেখতে পাই। তার সাথে তার স্ত্রী সিমরানও ছিল। কিছুদিন আগে মোহন তার অর্ধেক বয়সে সিমরানকে বিয়ে করেছে। সিমরান মোহনের দ্বিতীয় স্ত্রী। মোহন সিমরানকে নিয়ে তার মেয়ে পবিত্রা এনজিওর একটা ফাংশনে এসেছে। পবিত্রা মোহনের প্রথম স্ত্রীর সন্তান। পবিত্রা মোহনকে তার এনজিও উদ্বোধনের জন্য এই ফাংশনে আসার জন্য অনুরোধ করেছিল। পবিত্রা এনজিওটা ছিল একটি অর্গান ডোনেট অর্গানাইজেশন, যেখানে লোকজন মৃত্যু পরবর্তী তাদের অর্গান ডোনেট করে। মোহন স্টেজে উঠে বলে, আমি আমার মেয়ের অনুরোধে এখানে এসেছি। সিনেমার হিরো আসল হিরো নয়, আসল হিরো হলো সেই যে মানুষকে সাহায্য করে। সে আরও ঘোষণা করে, আমার স্ত্রী সিমরান এখানে উপস্থিত আছে। সিমরান তার সকল অর্গান মৃত্যুর পর এখানে ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই মোহন ইউটিউবে তার পুরনো দিনের গানগুলি দেখছে, আর তখনই পবিত্রা তাকে ফোন করে বলে, হঠাৎ করে পরীক্ষার তারিখ পড়ে যাওয়ায় আমি প্রোগ্রামে আসতে পারিনি। তারপর মোহন ফোন সিমরানকে দিলে পবিত্রা বলে, আন্টি কেমন আছেন? সিমরান বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার বাবার দিকে খেয়াল রাখবো। ফোন রেখে দিলে সিমরান বলে, আমাদের বিয়ে 2 বছর হয়ে গেল, এখনো পবিত্রা আমাকে আন্টি বলেই ডাকে। মোহন বলে, তুমি ওকে আরো একটু সময় দাও, দেখবি সব ঠিক হয়ে গেছে। এরপর সিন শিফট হলে আমরা দেখি সোফি নামের একটা মেয়ে অরুণকে ফোন করেছে। আসল ঘটনা হলো সোফির বাবার একটা রেস্টুরেন্ট আছে, আর বর্তমানে সেটা লসে চলছে। তাই তিনি রেস্টুরেন্ট থাকা তার পিয়ানোটা বিক্রি করে দিবে। আর পিয়ানোটা তেমন যেমন অরুণ কিনতে চাইছিল। আর দোকানদারের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে সোফি অরুণকে ফোন করেছিল। সোফি জিজ্ঞেস করে, আপনার নাকি পিয়ানো নষ্ট হয়ে গেছে? আমার কাছে একটা ভালো পিয়ানো আছে।
আপনি কি কিনতে চান? অরুণ রাজি হয়ে যায়। এরপর অরুণ সোফির সাথে দেখা করলে সোফি অবাক হয়ে বলে, তুমি চোখে না দেখে পিয়ানো বাজাও কিভাবে? অরুণ বলে, আমি না দেখেই অনেক বছর যাবৎ পিয়ানো বাজায়, আমার কোনো অসুবিধা হয় না। এরপর সোফি অরুণকে তাদের রেস্টুরেন্টে পিয়ানো দেখতে নিয়ে গেলে অরুণের পিয়ানো খুব পছন্দ হয় এবং সে পিয়ানোটা বাজাতে থাকলে সেখানে সোফির বাবা চলে আসে এবং পিয়ানোর দাম বললে অরুণ বলে, আমি তো এটা কিনতে পারবো না, কিন্তু প্রতিদিন এখানে সে পিয়ানো বাজাতে পারি, এতে আমারও প্র্যাকটিস হবে, হতে পারে আপনাদের রেস্টুরেন্টও আবার ভালো চলবে। এই আইডিয়াটা সোফি আর তার বাবার দুজনেরই খুব ভালো লাগে, কারণ অরুণের বাজানো সুর তাদের কাছে ভালো লেগেছিল এবং তারা রাজি হয়ে যায়। এরপর সোফি তার স্কুটিতে করে অরুণকে তার বাসায় পৌঁছে দেয়। এরপর অরুণ তাড়াহুড়ো করে রুমে ঢুকে চোখের লেন্সগুলো খুলে সোফিকে দেখতে চাইছিল, কিন্তু জানালার কাছে এসে দেখে সোফি ততক্ষণে অনেক দূরে চলে গেছে। তারপর অরুণ সোফির দিকে জানালা দিয়ে তাকিয়ে থাকে আর তার রিন্টু নিচ থেকে অরুণকে এভাবে তাকিয়ে দেখে ফেলে। পরের দিন সোফি অরুণকে নেওয়ার জন্য তার বাসায় আসে। সেদিন অরুণ তার লেন্সগুলো আর পরে না, কারণ সে সোফিকে দেখতে চাইছিল। সোফিকে দেখে তার অনেক ভালো লেগে যায়। তারপর অরুণ সোফির সাথে তার রেস্টুরেন্টে চলে যায়। অরুণ সেখানে পিয়ানো বাজাতে থাকলে সোফিদের রেস্টুরেন্টে কাস্টমারে পূর্ণ হয়ে যায়। তারা সবাই পিয়ানো সুর অনেক পছন্দ করছিল আর সোফিদের ব্যবসা আবার ভালো হতে শুরু করে। আস্তে আস্তে সোফিও অরুণকে পছন্দ করতে থাকে। এরপর তারা একসাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। এভাবে একদিন সোফি অরুণকে রাতে তার বাসায় দিয়ে আসতে গেলে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর অনেক রাতও হয়ে যাওয়ায় সোফি সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। অরুণ কিছু দেখতে পাচ্ছে না, এইভাবেই তার সামনে সোফি ভেজা কাপড় চেঞ্জ করতে শুরু করে। একসময় অরুণ এবং সোফি খুব কাছাকাছি চলে আসে এবং তারা ইন্টিমেট হয়। পরের দিন আবার অরুণ রেস্টুরেন্টে পিয়ানো বাজাতে আসলে সেখানে মোহনও আসে। মোহন হলো সোফির বাবার বন্ধু। অরুণের পিয়ানো বাজানো দেখে মোহন খুব মুগ্ধ হয়ে যায় এবং তারা কাছে গিয়ে বলে মোহনের বাসায় আগামীকাল তার ম্যারেজ ইউনিভার্সিটিতে তারা স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য পিয়ানো বাজানোর জন্য অফার করে, যা শুনে অরুণ আর না করতে পারে না, সে রাজি হয়ে যায়। মোহন অরুণকে বাসা ঠিকানা নম্বর আর অ্যাডভান্স টাকা দিয়ে বের হয়ে যায়। সেদিন রাতে আমরা দেখি মোহন সিমরানকে বলছে কাল সে একটা বিশেষ কাজে ব্যাঙ্গালোর যাবে, যা শোনার পর সিমরানের মনটা খারাপ হয়ে যায়। তারপর দিন অরুণ মোহনের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে যায় আর সোফির সাথে দেখা হওয়ার পর থেকে অরুণ তার চোখের লেন্স পরা বাদ দিয়ে দিয়েছিল। ঠিক দুপুর 1টায় মোহনের বাসায় পৌঁছে যায় অরুণ, যেমনটা মোহন তাকে বলেছিল। সিমরান মোহনকে জিজ্ঞাসা করে সে কাকে চায়। অরুণ বলে মোহন স্যার আমাকে আসতে বলেছে। সিমরান বলে সে জরুরি কাজে শহরের বাইরে গেছে, কাল আসবে, তোমাকে মনে হয় কাল আসতে বলেছে। কিন্তু অরুণ বলে না ম্যাম, স্যার আমাকে আজই আসতে বলেছে, কারণ স্যার আপনার জন্য পিয়ানো বাজিয়ে সারপ্রাইজ দিতে চাইছিল। স্যারকে একটু ফোন করে জিজ্ঞাসা করে দেখুন। আর তখন পাশের ফ্ল্যাটের একজন বৃদ্ধ মহিলা ডিজুসা দরজা খুলে বেরিয়ে আসলে সিমরান অরুণকে ভেতরে নিয়ে আসে। তারপর অরুণকে পিয়ানোর সামনে বসিয়ে দেয় পিয়ানো বাজাতে আর মোহনকে ফোন দেয়। হঠাৎ অরুণ দেখে মেঝেতে একটা লাশ পড়ে আছে আর লাশটি হলো মোহনের। লাশ দেখে অরুণ অনেক ভয় পাওয়ার পরও স্বাভাবিক ছিল, কারণ সে তো অন্ধ সাজায় অভিনয় করতেছিল। সিমরান বলে মোহন কিছুক্ষণের ভিতর চলে আসবে। তারপর অরুণকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি অন্ধ, কিছুই চোখে দেখতে পাও না? আর কিভাবে অন্ধ হলে? জবাবে অরুণ বলে আমার বয়স যখন 14 বছর ছিল তখন চোখে ক্রিকেট বল লেগে আমার অপটিক নার্ভ নষ্ট হয়ে গিয়েছিল। এরপর অরুণ পিয়ানো বাজাতে লাগলো। কিছুক্ষণ পর অরুণ ওয়াশরুমে যেতে চাইলে সিমরান তাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে থাকে। সিমরান ইচ্ছে করে অরুণকে মোহনের লাশের কাছ দিয়ে নিয়ে গিয়ে দেখতে চাইছিল অরুণ কোনো রিয়েক্ট করে কিনা। নির্বিকারভাবে অরুণ ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে আগে থেকেই ববি নামে একটা লোক বন্দুক হাতে লুকিয়েছিল। তা দেখে অরুণ আবারও অন্ধ হওয়ার নাটক করে নিজের কাজ শেষ করে বাহিরে বেরিয়ে আসে। বাহিরে আসলে সিমরান অরুণকে মোহনের রেকর্ডিং শোনায় যে একটা জরুরি কাজে মোহন এখনই বাহিরে যাবে এবং অরুণকে পিয়ানো বাজিয়ে তারপর চলে যেতে বলে। অরুণ পিয়ানো বাজাতে থাকে। অরুণের সামনে সিমরান আর ববি মোহনের লাশ একটা সুটকেসে ভরে ফেলে। এত কিছু অরুণ সামনেই ঘটলেও অরুণ ছিল একদম নির্বিকার। আর এদিকে মোহন যেন চলে যাচ্ছে এমন ভাব করে ববি মোহনের লাশ নিয়ে বাহিরে চলে যায়। এরপর সিমরান সেখানে বসে কিছুক্ষণ কাঁদতে থাকে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়।
ফ্ল্যাশব্যাকে কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয়। ফুলের ওয়াইনের বোতল নিয়ে মোহন ফিরে আসে সিমরানকে সারপ্রাইজ দিতে। বাসার নকল চাবিতে দরজা খুলে মোহন বাসায় প্রবেশ করে। তারপর সিমরানকে খুঁজতে খুঁজতে সে রান্নাঘরে চলে আসে। রান্নাঘরের বেসিনের উপর একটা বন্দুক পড়ে থাকতে দেখে সেটা হাতে তুলে নেয়। আর তখনই সিমরান বেডরুমের দরজা খুলে বেরিয়ে আসে। আর তার সাথে তখন ববি নামের সেই লোকটা ছিল, সবেমাত্র দুষ্টু কাজ করে প্যান্টে চেইন লাগাচ্ছিল। তা দেখে মোহন অনেক রেগে গিয়ে হাতে বন্দুকটা ওদের দিকে তাক করে। ববি তাকে থামাতে গিয়ে এক পর্যায়ে ভুলবশত মোহনের গায়ে গুলি লেগে যায় আর সেখানেই মারা যায়। সিমরান সে কথায় ভাবছিল আর কাঁদতেছিল, কারণ সে মোহনকে মারতে চায়নি। পিয়ানো বাজানো শেষ করে অরুণ সেখান থেকে বেরিয়ে পড়ে। বাহিরে এসে অরুণ একটা বেঞ্চে চুপচাপ বসে থাকে। আর তখন লক্ষ্মী নামের একটা ফেরিওয়ালা মহিলা অরুণকে একটা লটারি কিনতে বলে। অরুণ লক্ষ্য করে মহিলার হাতে একটা শিবের টেটু করা আছে। এরপর লক্ষ্মীর ভাই মুরালি সেখানে আসে। সে পেশায় একজন অটো চালক। এই দুই ভাই বোন কেন অরুণের আশেপাশে ঘুরঘুর করছে তা একটু পরেই জানা যাবে। মুরলির অটোতে করে অরুণ পুলিশ স্টেশনে আসে মোহনের মার্ডারের কমপ্লেন লেখাতে। সে যখনই পুলিশ অফিসারকে মোহনের কথা বলবে তখনই সে সেখানে ববিকে দেখতে পায় আর জানতে পারে ববি একজন পুলিশ অফিসার। ববি দেখে অরুণ অনেক ভয় পেয়ে গিয়ে তার কথা পরিবর্তন করে বলে, তার বিড়ালটা কেউ মেরে ফেলেছে, আমি তার কমপ্লেন লিখতে এসেছি। প্রথম থেকেই অরুণের উপর ববির সন্দেহ ছিল, আর এখানে দেখে সে প্রায় নিশ্চিত যে অরুণ অন্ধ না। তাই ববি অরুণকে বলে, চলো আমি তোমার বাসায় গিয়ে তোমার বিড়াল খুঁজতে সাহায্য করব। ববি অরুণকে গাড়িতে নিয়ে যখনই বেরোতে যাবে তখনই তাদের গাড়ির সামনে ববির ওয়াইফ চলে আসে। এসে সে ববিকে বকাঝকা করতে থাকে, কারণ আজ তাকে নিয়ে বাইরে শপিং করার কথা ছিল। ববি তার ওয়াইফকে অনেক ভয় পেত। ববি বলে, আমি এই জরুরি কাজটা শেষ করে এসেই তোমাকে নিয়ে যাব। ববি অরুণের বাসায় চলে আসে। তারপর ববি বিভিন্ন কায়দায় অরুণের পরীক্ষা নিচ্ছিল যে সে আসলেই অন্ধ কিনা, কিন্তু অরুণ ববির সব পরীক্ষায় বুদ্ধি করে পাশ করে যায়। ববি ঘুরে ঘুরে অরুণের ঘর দেখতেছিল সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। একসুযোগে অরুণ তার লেন্সগুলি লুকিয়ে ফেলে। এক পর্যায়ে ববি অরুণের একপাশে একটা ছুরি ছুঁড়ে মারে। অরুণ ভয় পেলেও নির্বিকার থাকে। কিছুক্ষণ পর অরুণের বিড়ালটা ফিরে আসে। অরুণ বিড়ালকে খাবার দেয় এবং ববিকে ধন্যবাদ জানায়। সে বলে, আমি ভেবেছিলাম পাশের বাড়ির ছেলেটা আমার বিড়ালকে মেরে ফেলেছে, তাই কমপ্লেন লিখতে গিয়েছিলাম। সেবারের মতো ববি চলে গেলেও অরুণের উপর তার সন্দেহ থেকেই যায়। পরের দিন রেস্টুরেন্টে অরুণ পিয়ানো বাজাতে গেলে সিমরানকে সে দেখতে পায়। সিমরান এমনভাবে বসে আছে যেন সে তার স্বামীর জন্য ওয়েট করতেছে। আসলে এই রেস্টুরেন্টে সবাই মোহনকে চেনার জন্য সে সবাইকে দেখতে চাচ্ছে যে মোহন ব্যস্ততার জন্য কিছুদিন বাসায় আসে না আর তার সাথে দেখাও করতে পারছে না। রেস্টুরেন্টে কিছুক্ষণ অপেক্ষা করে সিমরান চলে যায়। পরের দিন গাড়িতে মোহনের লাশ পাওয়া যায়। একটা লোক মোহনের ঘড়ি গুছে পায়। তার কাছে মোহনের ঘড়ি পেয়ে পুলিশ তাকেই ধরে নিয়ে যায়। আর ববি তাকে অনেক মারধর করে স্বীকার করানোর জন্য যে সে মোহনকে খুন করেছে। পুলিশ স্টেশনে সিমরান এবং পবিত্রা আসে। তার কিছুক্ষণ পরে সেখানে অরুণ আসে এবং সে তার স্টেটমেন্ট দেয় যে সেই দিন মোহনের বাড়িতে গিয়েছিল এবং সে যাওয়ার কিছুক্ষণ পরে মোহন স্যার একটা জরুরি কাজে বাহিরে চলে যায়। পবিত্রা বলে, আমি বাবার কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি যে আপনি অনেক সুন্দর পিয়ানো বাজান। অরুণ ভাবে যে সে সব সত্যি কথা বলে দেবে, কিন্তু সে কল্পনা করে সত্যিটি বলার জন্য ববি সবার সামনে তাকে গুলি করে দিয়েছে। অরুণ কিছু না বলে স্টেটমেন্টে সই করে দেয়। এই পরের সিনে দেখা যায় অরুণ মোহনের শ্রাদ্ধের অনুষ্ঠানে পিয়ানো বাজাতে। সেখানে পবিত্রা অরুণকে বলে, তার একটি অর্গান ডোনেটর এনজিও আছে, আমি চেষ্টা করে দেখি আপনার চোখ ঠিক করা যায় কিনা। অরুণ বলে, সেই বিষয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো। পবিত্রা আরও বলে, আপনি কি আমাকে পিয়ানো বাজাতে শেখাতে পারবেন? আমি বাবার জন্য পিয়ানো বাজানো শিখতে চাই। এদিকে সে বৃদ্ধ মহিলা ডিসোজা পুলিশকে বলে, সিমরানের ফ্ল্যাটে মোহন আসার আগে আরও একজন লোক এসেছিল। তারপর সেখানে মোহন আসে। তার ও বেশ কিছুক্ষণ পর অরুণ সেখানে আসে। সিমরান মিথ্যা কথা বলছে আর মোহনকে সে বের হতে দেখেনি। সে ব্যাপারে সিমরানকে জিজ্ঞাসা করলে বলে, সেই মহিলার অনেক বয়স হয়ে গেছে, সে কি দেখতে না কি দেখেছে তার কথা আপনারা বেশি গুরুত্ব দিবেন না। পুলিশ অফিসারও সিমরানের কথা বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। সিন শিফট হলে আমরা অরুণকে দেখতে পাই একটা অটোতে করে কোথাও যাওয়ার সময় সোফির সাথে তার দেখা হয়। সোফি অরুণকে
কোথায় যায় জিজ্ঞাসা করলে অরুণ জানায় সে পবিত্রাকে পিয়ানো বাজানো শেখাতে সিমরানের বাসায় যাচ্ছে। আসলে বেশ কিছুদিন যাবৎ অরুণ খুব টেনশনে থাকার জন্য সোফির সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছিল না। সোফি অরুণকে ফ্রি হয়ে ফোন দিয়ে যোগাযোগ করতে বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখি সিমরান পবিত্রাকে মাথা ব্যথার ওষুধ আনার জন্য বাহিরে পাঠিয়ে দিয়ে পাশের ফ্ল্যাটের বৃদ্ধ মহিলা ডিসুজার কাছে চলে যায় এবং তার কাছেও মাথা ব্যথার ওষুধ চায়। মহিলা সিমরানকে ওষুধ দিতে ব্যালকনিতে আসলে সিমরান তাকে ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়। আর তখনই অরুণ সেখানে চলে আসে আর পুরো ঘটনা তার সামনেই ঘটে। আর তা দেখে অরুণের হাতে লাঠি পড়ে যায় আর তার শব্দে সিমরান ঘুরে অরুণকে দেখতে পায়। অরুণ স্বাভাবিক হয়ে যায় আর এমন ভাব করে কিছুই সে দেখতে পায়নি। কিছুক্ষণ পর ফ্ল্যাটের নিচে পুলিশ আসলে সেখানে ববিও আসে, তাই সে পুরো ব্যাপারটা সামলে নেয়। সিমরানের বাসা থেকে অরুণ সোজা তার বাসায় চলে আসে এবং সোফিকে ফোন করে তার বাসায় আসতে বলে। উপরে এসে সে তার লেন্স দুটো খুলে রান্নাঘরে চা বানাতে চলে যায়। অরুণ যখন চা বানাচ্ছিল তখন সেই পিচ্চি ছেলে রিন্টু তার মোবাইল দিয়ে অরুণের ভিডিও করতেছিল। অরুণ যে অন্ধ নয় তা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছিল। এরপর দরজা নক করা আওয়াজে দরজা খুললে অরুণ সিমরানকে দেখতে পায়। অরুণকে দেখে সিমরান বলে, তুমি আছো বলে পবিত্রা নিজেকে সামলে নিয়েছে, তুমি পবিত্রাকে আরো বেশি করে সময় দাও। এই বলে সে অরুণকে প্রসাদ দেয়। অরুণ প্রসাদ খেয়ে রান্নাঘরে কফি বানাতে গেলে সিমরান রুমের ভিতরে আসে। অরুণের পিছনে পিছনে সিমরানও রান্নাঘরে এসে একটা ভয়ঙ্কর মুখোশ পরে অরুণের পিছনে বসে থাকে, যেন অরুণ তাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু অরুণ সিমরানকে দেখে নিজেকে সামলে নেয়। অরুণ কফি নিয়ে আসলে সিমরান অরুণের সামনেই অরুণের কাপে বিষ মিশিয়ে দেয়। অরুণ সবকিছু দেখেও না দেখার ভান করেছিল। সিমরান এসব করছিল এটা জানার জন্য যে অরুণকে আসলেই অন্ধ নাকি সে নাটক করছে। সিমরান বারবার অরুণকে কফি খেতে জোর করছিল, কিন্তু অরুণ ইচ্ছা করে কফির কাপটা ফেলে দেয়। কাপ ফেলে দেওয়ার সাথে সাথে সিমরান অরুণের দিকে বন্দুক তাক করে আর অরুণও এবার অন্ধ হওয়ার কথা ভুলে গিয়ে তার উপরে হাত তুলে দেয়। সিমরান হাসতে হাসতে বলে, অবশেষে ধরা খেয়ে গেলে। ভয় পেও না, এই পিস্তলটা নকল। অরুণ বলে, আমাকে ছেড়ে দাও, বিশ্বাস করো আমি কাউকে তোমাদের কথা বলবো না। আমি পিয়ানো বাজানোর প্রতি মনোযোগ ধরে রাখার জন্য অন্ধ সেজে থাকতাম। আমি পবিত্রাকেও কিছু বলবো না। এই কথা বলতে বলতেই অরুণের মাথা ঘুরতে শুরু করে, কারণ সিমরান এর দেওয়া প্রসাদে ওষুধ মেশানো ছিল। কিছুক্ষণের ভিতর অরুণ অজ্ঞান হয়ে যায়। এদিকে দেখা যায় সোফি অরুণের সাথে দেখা করার জন্য তার বাসায় আসে। আর তখন সেই পিচ্চি ছেলেটা সোফিকে বলে, আমার কাছে একটা ভিডিও আছে, 100 টাকা দিলে ভিডিওটা দেখাবো। সোফি ছেলেটার কথা পাত্তা না দিলে ছেলেটা বলে, আগে ভিডিওটা দেখো তারপর না হয় টাকা দিও। ভিডিওটা দেখে সোফি আর বুঝতে বাকি থাকে না অরুণ অন্ধ হওয়ার নাটক করতেছে। সে আসলে চোখে দেখতে পায়। সে রেগে মেগে অরুণের বাসার দরজাতে ধাক্কাতে লাগলে সিলভার এসে দরজা খুলে দেয় এবং এমন ভাব করে যে মাত্রই সে আর অরুণ ঘনিষ্ঠ অবস্থায় ছিল আর অপ্রস্তুত হওয়ার অভিনয় করে এবং বলে, আমি আসলে আমার স্বামীর মৃত্যুতে অনেক ডিপ্রেশনে ছিলাম, সেই সময় অরুণই আমাকে সাহস জুগিয়েছে, এর বাইরে কিছু নয়। সোফি সিমরানকে সরিয়ে রুমের ভেতরে প্রবেশ করলে দেখে অরুণ অর্ধনগ্ন অবস্থায় বিছানায় শুয়ে ঘুমাচ্ছে আর বাসায় লাল পানির বোতলও রাখা ছিল। সোফি অরুণকে অনেক জাগানোর চেষ্টা করে, কিন্তু সে না উঠলে সোফি সিমরানকে বলে, তোমাকে নিশ্চয়ই ইমোশনাল কথা বলে পটিয়েছে যে 14 বছর বয়সে অরুণ অন্ধ হয়ে গিয়েছিল। আসলে অরুণ সব দেখতে পায়। অরুণ উঠলে বলে দিও ওর সাথে আমার সব কিছু শেষ, আর পিয়ানো বাজানোর জন্য তার আসতে হবে না, কারণ আমার পিয়ানোটা বিক্রি করে দিয়েছি। এই বলে সোফি সেখান থেকে নিচে আসলে রিন্টু সোফির কাছে টাকা চাইলে সোফি তাকে একটা চড় দিয়ে সেখান থেকে চলে যায়। আর উপর থেকে সিমরান এসব দেখতে পায়। কিছুক্ষণ পর অরুণের জ্ঞান ফিরে আসলে সে এবার সত্যি সত্যি চোখে দেখতে পাচ্ছিল না, তাই সে সিমরানকে বলে তার চোখে সে কি করেছে। জবাবে সিমরান বলে, তুমি তো বলেছিলে পিয়ানো বাজাতে তোমার ফোকাস দরকার, আর আমি সেই ব্যবস্থাই করে দিয়েছি। অরুণ বলে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও, না হলে আমি সবাইকে বলে দেবো তুমি আর ববি মিলে মোহনের সাথে কি করেছো। সিমরান বলে, এখন আর তোমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ তুমি এখন সত্যি সত্যি অন্ধ, আর আগে যে তুমি অন্ধ ছিলে না এটা বললে লোকে তোমাকে পাগল বলবে। আর সিমরান সেখান থেকে নিচে নেমে আসে আর পিচ্চিকে 100 টাকা দিয়ে তার মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দিয়ে মোবাইল ফেরত নেওয়ার সময় আবার সেই 100 টাকা ফেরত নিয়ে নেয়। আহারে কি কষ্ট! এই পিচ্চির জন্য আপনাদের কার কার কষ্ট লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
অরুণ সোফিকে ফোন দিয়ে সব ঘটনা বোঝানোর চেষ্টা করলে সোফি তার কোনো কথায় না বুঝে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। এদিকে সিমরান ববির সাথে দেখা করে সব ঘটনা খুলে বলে। তখন ববি বলে, তুমি কি অন্ধ করলে কিভাবে? সিমরান বলে, গুগলে সার্চ করলে সব কিছু পাওয়া যায়। ববি তখন সিমরানকে বলে, তুমি ওকে মেরে ফেললেই পারতে, ওর চোখ নিয়ে তো কি হয়েছে? ভবিষ্যতে ছেলেটা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। যদি সবাইকে অরুণ সব কিছু বলে দেয় তাহলে ইনভেস্টিগেশন হবে, আমরা দুজন ফেঁসে যাব, আমার জব চলে যাবে। সিমরান বলে, আমি কোনো সিরিয়াল কিলার নয় যে একে একে সবাইকে মেরে ফেলবো। আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি। এখন তোমার যা মনে হয় তুমি তা করতে পারো, তোমার জন্যই এত কিছু হয়েছে। তুমি যদি সেই দিন বন্দুক না নিয়ে আসতে তাহলে মোহনও মারা যেত না এবং মোহন আমাকে মাফ করে দিত। পরের সিনে আমরা দেখতে পাই অরুণ তার পাসপোর্ট আর সবকিছু গুছিয়ে বেরিয়ে যেতে থাকে। আর সেই সময় ববি পিছন থেকে মারার চেষ্টা করছিল যেন সে কাউকে কিছু না বলতে পারে। অরুণ কোনো রকম ববিকে মেরে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই ববি তাকে আবার ধরে ফেলে এবং মারতে শুরু করে। অরুণ বুদ্ধি করে ববিকে রাস্তার একটা গর্তে ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে রেল স্টেশনে চলে আসে। কিছুক্ষণ পর সেখানে পবিত্রা আসে, কারণ অরুণ পবিত্রাকে ফোন করে সেখানে আসতে বলেছিল। পবিত্রা প্রথম থেকেই সন্দেহ করছিল তার বাবার মৃত্যুটা স্বাভাবিক নয়, আর সে এটা অরুণকে জানিয়েছিল। অরুণ যখনই পবিত্রাকে আসল সত্যি ঘটনা বলে দিতে যাবে তখনই সে সিমরানের পারফিউমের গন্ধ পায়, আর সে বুঝতে পারে সিমরান তার আশেপাশেই আছে। তাই সে পবিত্রাকে কিছু না বলে কথা ঘুরিয়ে নেয় এবং বলে, তুমি এসব চিন্তা বাদ দিয়ে তুমি তোমার কেরিয়ারে নজর দাও। তা শুনে সিমরান অনেক খুশি হয়ে গিয়ে সিমরান অরুণকে ট্রেনে উঠিয়ে দিতে গেলে অরুণ বলে, আমাকে তো অন্ধই করে দিয়েছেন, তাহলে ববিকে কেন আবার আমাকে মারার জন্য পাঠালেন? সিমরান উত্তর দেয় না, আমি ববিকে পাঠাইনি। এরপর অরুণ ট্রেনে উঠে যায় এবং ভাবতে থাকে এরপর যদি সিমরান পবিত্রাকে মেরে ফেলে, এই ভেবেই সে ট্রেন থামিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। কিন্তু ততক্ষণে সিমরান এবং পবিত্রা সেখান থেকে চলে গিয়েছে। তাদের খুঁজতে গিয়ে তাড়াহুড়া করতে গিয়ে অরুণ একটা অটোর সাথে ধাক্কা খায় এবং জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফিরে পায় তখন সে একটা হাসপাতালে ছিল। আসলে অরুণ মুরলির অটোর সাথে ধাক্কা খায়। মুরলি আর লক্ষ্মী অরুণকে হাসপাতালে নিয়ে এসে